আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সিলেট থেকে খুলনা পর্যন্ত মামুন এন্টারপ্রাইজের বহরে সদ্যযুক্ত হওয়া প্যাকেট ইসুজু এমটি বাসে ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত। আপনারা সকলে হয়তো জানেন যে রিসেন্টলি মামুন এন্টারপ্রাইজের বহরে 4 ইউনিট ইসুজু এলটি এবং 2 ইউনিট ইসুজু এমটি বাস যুক্ত হয়েছে। তো যেহেতু ইসুজু এমটি বাংলাদেশের সর্বোচ্চ গতিসম্পন্ন চেসিস নন এসিতে, তো সেদিক থেকে ইসুজু এলটিতে না উঠে আমি ইসুজু এমটি চুজ করেছিলাম। তো সেদিন আমার জার্নি এক্সপিরিয়েন্স কেমন ছিল, সিলেট থেকে খুলনা যেতে আমার কতক্ষণ লেগেছিল, মামুন এন্টারপ্রাইজের সার্ভিস কেমন পেয়েছি, সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন মূল পর্ব শুরু করা যাক। ঘড়িতে বাজতেছে বিকাল 5টা 10 মিনিট। আমি এখন অবস্থান করছি সিলেট কদমতলী বাস টার্মিনালে। সিলেট কদমতলী বাস টার্মিনালে আমি র্যান্ডমলি গিয়েছিলাম বাস দেখার জন্য। তো ওখানে গিয়ে দেখি যে আমি মামুন এন্টারপ্রাইজের এই প্যাকেট বাসটি দাঁড়িয়ে আছে। আমি তখনও জানি না যে এই গাড়িটি আমার ট্যুরমেট হতে চলছে। এটি হচ্ছে ইসুজু এমটি, গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে 1280-4037। মামুন এন্টারপ্রাইজ তাদের বহরে বেশ কিছু জাপানি গাড়ি যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে 2টো ইসুজু এমটি এবং 4টি ইসুজু এলটি বাস। 2টো ইসুজু এমটি 134Q এর মধ্যে একটি হচ্ছে এটি, আর অন্যটি রেজিস্ট্রেশন হচ্ছে 1280-38। এই গাড়ি দুটি সিলেট থেকে পাইকগাছা রুটে নিয়মিত চলাচল করছে। তো আমি সিলেট কদমতলী টার্মিনালে গিয়ে মামুন এন্টারপ্রাইজের এই প্যাকেট ইসুজু এমটি গাড়িটাকে পেয়ে যাই এবং সেখানে বাহিরের ফটোশুট করার শেষে আমি ভিতরে আসার সুযোগ পাই, কারণ সেখানে স্টাফও ছিল। গাড়ির স্টাফকে আমি জিজ্ঞাসা করি যে গাড়ির ইন্টেরিয়রের ভিডিও নেওয়া যাবে কিনা। তখন স্টাফ আমাকে দরজা খুলে দেন, অতঃপর আমি মামুন এন্টারপ্রাইজের ইন্টেরিয়রের ভিডিও নিতে সক্ষম হই। তো এই হচ্ছে মামুন এন্টারপ্রাইজের প্যাকেট ইসুজু এমটি বাসের ইন্টেরিয়র। মামুন এন্টারপ্রাইজ তাদের প্রত্যেকটা ইসুজুতেই 40টি আসন ব্যবহার করেছে, যাতে যথেষ্ট লেগ স্পেস রয়েছে। তাছাড়া ডেকোরেশন ওভারঅল দারুণ হয়েছে। গাড়িটি খুব সম্ভবত সাফায়াত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বডি করেছে মামুন এন্টারপ্রাইজ। সিলেট কদমতলী বাস টার্মিনাল ভিজিট করার শেষে আমি চলে আসি মামুন এন্টারপ্রাইজের কাউন্টারে। এটা হচ্ছে মামুন এন্টারপ্রাইজের সদ্য চালু হওয়া নতুন কাউন্টারটি। এটাকে একটি ফ্ল্যাগশিপ কাউন্টার বলা যায়। গ্রিন লাইন এনা সৌদিয়া ইউনিকের পর মামুন এন্টারপ্রাইজ এত বড় কাউন্টার নিল সিলেটে হয়তো এরকম বড় কাউন্টার এনা গ্রিন লাইন ছাড়া অন্য কারো নেই। তো আমি এখন মামুন এন্টারপ্রাইজের সেই নতুন কাউন্টারে বসে আছি। কাউন্টারটি সাগরিকা পরিবহনের কাউন্টারের পাশে অবস্থিত, যেটা সিলেট কদমতলী টার্মিনালের সাইডে রয়েছে। হলরুমের মতো এই বিশাল কাউন্টারের ভিতর রয়েছে যাত্রীদের বসার স্থান, নামাজের স্থান এবং ওয়াশরুম। তাছাড়া ড্রাইভার স্টাফদের জন্য রয়েছে আলাদা ফেসিলিটিস। আমি ইতিমধ্যে মামুনের কাউন্টার থেকে আমার টিকিট বুঝে নিয়েছি। আমি এখান থেকে খুলনা পর্যন্ত যাব, অর্থাৎ সিলেট টু খুলনা। আমার কাছ থেকে তারা ভাড়া রেখেছে 1250 টাকা। তবে এই গাড়িটি যেহেতু পাইকগাছা পর্যন্ত যাবে, আপনি যদি পাইকগাছা যেতে চান সিলেট থেকে, তাহলে আপনার ভাড়া গুনতে হবে 1300 টাকা। এছাড়া গোপালগঞ্জ নামলে আপনার ভাড়া দিতে হবে 1100 টাকা। সিলেট থেকে এই গাড়িটি প্রতিদিন 6টা 30 মিনিটে ছেড়ে যায়। তো ইতিমধ্যে আমাদের গাড়ি ছাড়ার টাইম হয়ে গিয়েছে। আমি অলরেডি পুরাতন কাউন্টারের সামনে চলে এসেছি। মামুনের নতুন কাউন্টারটা তখনও পুরোপুরি চালু হয়নি, তাই তখনও পর্যন্ত তারা তাদের পুরাতন কাউন্টার থেকে গাড়ি স্টার্টিং করতেছিল। তো আমি ওখান থেকে হেঁটে এসেছি, যেহেতু কাছাকাছি, বেশি দূরে না। আর হেঁটে আসার কারণ হচ্ছে আমি ওইখান থেকে উঠতে পারতাম চাইলে, তবু এখান থেকে উঠেছি আমি গাড়ির ভিডিও নেওয়ার জন্য। 6টা 30 মিনিটে আমাদের ছাড়ার কথা থাকলেও আমরা মাত্র 5 মিনিট বিলম্বে কদমতলী ছেড়ে এসেছি 6টা 35 মিনিটে। সন্ধ্যা 6টা 35 মিনিটে আমরা আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। আপনারা সকলে হয়তো জানেন যে ইসুজু এমটি 134Q বাসের সাসপেনশন বেশ হার্ড, বাট আমি মামুনের এই গাড়িটাতে সাসপেনশন যথেষ্ট আরামদায়ক অনুভব করেছি। আমার সিট ছিল আলফা 2, তবে আমি পিছনে গিয়ে বসে দেখি নাই, চেক করার দরকার ছিল যদিও। তবে আমি আলফা 2 থেকে এতটা হার্ড সাসপেনশন পাই নাই সচরাচর যেমনটা হয়ে থাকে আর কি ইসুজু এমটি বাসে। তো আমরা ইতিমধ্যে সিলেটের সবগুলো কাউন্টার টাচ করে অলরেডি সিলেট থেকে বের হয়ে গিয়েছি। এখন আমরা ছুটে চলছি মৌলভীবাজারের উদ্দেশ্যে। আপনারা জানেন কিনা, মামুনের এই রুটের গাড়িগুলো মৌলভীবাজার হয়ে যায়, অর্থাৎ সিলেট খুলনা রুটে মামুনের যে গাড়িগুলো চলে প্রায় সবগুলোই মৌলভীবাজারের উপর দিয়ে যায়। তো আমরা এখন মৌলভীবাজারের দিকে যাচ্ছি। মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে দেন শায়েস্তাগঞ্জ, ঢাকা, পদ্মা সেতু, গোপালগঞ্জ হয়ে আমরা খুলনা চলে যাব ইনশাআল্লাহ।
আপনারা জানেন কিনা ইসুজু এমটি 134 কিউ বাসের মিটারে 160 পর্যন্ত স্পিড দেওয়া আছে, অর্থাৎ ড্রাইভার চাইলে গাড়ির গতি সর্বোচ্চ 160 পর্যন্ত তুলতে পারবেন। তাছাড়া এই গাড়িটার অ্যাক্সেলারেশনও আমার কাছে 1J থেকে ফাস্ট মনে হয়েছে। তবে মামুন এন্টারপ্রাইজের এই গাড়িগুলো আমার যতটুকু ধারণা, আমার জানা মতে গাড়িগুলো 120-এ লক করে দেওয়া আছে। তো আপনারা মামুন এন্টারপ্রাইজে ভ্রমণ করলে 120-এর উপর স্পিড পাবেন না, যদিও মিটারে 160 দেওয়া আছে। আমাদের দেশের হিসেবে আসলে 120 খুব একটা খারাপ স্পিড না, যদি ড্রাইভার সাহেব ওইভাবে চালান তাহলে 120 অনেক স্পিড। তবে আমাদের সিলেট রুটের হিসেবে আসলে 120 অনেক স্পিড। এখানে 80 প্লাস করলে মনে হয় যে গাড়ি উঠতেছে, যেহেতু 2 লেনের রাস্তা, এখানে স্পিড অনেক বেশি মনে হয়। তাছাড়া রাস্তা যেহেতু ভাঙ্গা, সবকিছু মিলে এখানে আসলে ওইভাবে স্পিডিং করা যায় না। তবুও আমাদের ড্রাইভার সাহেব এই ভাঙ্গাচুরা রাস্তাতে 100 প্লাস দেখিয়ে ফেলছিলেন আমাদেরকে মৌলভীবাজারের আগেই। সিলেট থেকে বের হয়ে সামনে কিছু দূর এগোতে আমরা হানিফ এন্টারপ্রাইজের দেখা পাই। তো হানিফ এন্টারপ্রাইজের এই গাড়িটাকে আমরা কোনো ধরনের পাত্তা না দিয়ে ডাইরেক্ট ওভারটেক করে সামনে চলে যাই। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ঘড়িতে বাজতেছে রাত 7:50। আমরা ইতিমধ্যেই সিলেট থেকে শেরপুর হয়ে বামে মোড় নিয়েছি। যেহেতু আমরা মৌলভীবাজার যাব, সো সোজা গেলে আমরা চলে যেতাম ডিরেক্ট শায়েস্তাগঞ্জ। তো যেহেতু আমরা মৌলভীবাজার যাব, তাই আমরা শেরপুর থেকে বামে মোড় নিয়েছি এবং মৌলভীবাজার দিকে যাচ্ছি। মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল হয়ে আমরা দেন শায়েস্তাগঞ্জ উঠবো। সিলেট থেকে মৌলভীবাজার পর্যন্ত রাস্তা খুব একটা সৌন্দর্যমণ্ডিত না হলেও মৌলভীবাজারের পর শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত রাস্তাটা বেশ সুন্দর। আপনাদেরকে আমি সিলেট টু দিনাজপুরের হানিফ এন্টারপ্রাইজের সেই ব্লগটাতে দেখিয়েছি, তবে আজকেও দেখানোর চেষ্টা করব। যদিও দিনের বেলা ভালো ফুটে ওঠে, তবুও যেহেতু আমি রাতে ট্যুর দিচ্ছি, তাই রাতে যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। তো ইতিমধ্যে আমরা মৌলভীবাজারের কাছাকাছি চলে এসেছি। রাত 8:20 আমরা মৌলভীবাজারে প্রবেশ করি। এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কেননা একটা যাত্রী আসার কথা থাকলেও উনি বেশ লেট করে ফেলতেছিলেন। আমাদের এখানে দিনাজপুরের ব্লগটা তো আমরা দেখেছিলাম যে মৌলভীবাজারে একজন যাত্রী বেশ লেট করেছেন। তো আজকে মামুন দিয়ে যখন আমি যাচ্ছি, তখনও দেখলাম যে মৌলভীবাজারে একজন যাত্রী বেশ লেট করছেন। আমি জানি না আসলে এটা কি প্রতিনিয়ত মৌলভীবাজারে যাত্রীরা করেন কিনা। বেশ অনেকটা লেট করে ফেলছেন। লেট করার কারণে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি এবং আমাদের পরের গাড়ি বেনাপোলের গাড়িটি আমাদের আগে এখান থেকে ছেড়ে চলে যায়। তো ইতিমধ্যে আমরা মৌলভীবাজার থেকে ছেড়ে শ্রীমঙ্গল চলে এসেছি। আমি আসলে এই অংশটুকু বেশি একটা লম্বা করি নাই, যেহেতু দিনাজপুরের ভ্লগে আমি এগুলো বিস্তারিত দেখিয়েছিলাম, তাই আমি এই অঞ্চলটুকু শর্টকাটে চলে যাওয়ার চেষ্টা করেছি। শ্রীমঙ্গলে আমরা ঠিক 9টার সময় উপস্থিত হয়ে যাই। শ্রীমঙ্গল থেকে আমাদের গাড়ি ছাড়ার টাইমও 9টাই। তাছাড়া মৌলভীবাজার থেকে আমাদের এই পাইকগাছের গাড়িটি ছাড়ার টাইম হচ্ছে 8:30। যদিও আমরা 8:30 বাজার 10 মিনিট আগেই চলে আসি কাউন্টারের সামনে। তো 5 মিনিট পরে ছেড়েও আমরা আসলে বেশ ভালো টাইম কভার করেছি, যদিও একজন যাত্রী আমাদেরকে এখানে লেট করে দিয়েছেন। তো ইতিমধ্যে আমরা শ্রীমঙ্গল ছেড়ে চলে এসেছি। আমরা এখন ছুটে চলছি চা বাগানের মাঝখান দিয়ে আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। আমি হয়তো অনেক কথা বলে ফেলেছি, আমাকে মাঝে মধ্যে অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি বেশি বকবক করি। তো এখন আর বকবক করছি না। শ্রীমঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের ছুটে চলা এনজয় করুন, দেখতে থাকুন আপনারা। আমি আপাতত চুপ করে গেলাম।
হানিফে সিলেট টু দিনাজপুরের ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে শ্রীমঙ্গল টু শায়েস্তাগঞ্জের যে রাস্তার সৌন্দর্যটা এটা আসলে উপভোগ করতে হলে আপনাকে ট্রেনে ভ্রমণ করতে হবে। তো আমি সেই কথাটাকে আজ আবারও রিপিট করছি। হ্যাঁ, অবশ্যই আপনাকে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ট্রেনে ভ্রমণ করতে হবে। আর আমি কিছুদিন পূর্বে ট্রেনে ভ্রমণ করেছিলামও, সেটারও ব্লগ দিয়েছি, কিন্তু খুব বেশি মানুষ দেখে নেয় হয়তো। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব সেই ভিডিওটা দেখার জন্য, কারণ আমি যে সুন্দর ভিউ দেখেছি তা আসলে অবর্ণনীয়। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শ্রীমঙ্গলের এই রাস্তার ভিউ নিয়ে আসলে কোনো তুলনা হয় না। আপনারা ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘড়িতে এখন বাজতেছে রাত 9:30। আমরা ইতিমধ্যে মিরপুর চলে এসেছি। শ্রীমঙ্গল থেকে মিরপুর পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে মাত্র 30 মিনিট। তো মিরপুর থেকে আমরা এখন আবারও সিলেট টু ঢাকা মহাসড়কে উঠে যাব, অর্থাৎ N2 তে উঠে যাচ্ছি আমরা এখান থেকে। রাত 9:40-এর দিকে আমরা শায়েস্তাগঞ্জ প্রবেশ করি। শায়েস্তাগঞ্জ নামার পর আমার ব্যক্তিগত কিছু কারণবশত আমি এই গাড়িটাকে মিস করি। অতঃপর 1 ঘন্টা পরের মামুন এন্টারপ্রাইজের আরো একটি ইসুজু এমটি বাসে করে আমি যাত্রা শুরু করি। একই দিনে আমার দুটি ইসুজু এমটি বাস চড়া হয়ে যায়, একটি 5 বছরের পুরনো আর একটি প্যাকেট। তো প্যাকেট গাড়িটাকে নিয়ে যদি আমি বলি তাহলে ওভারঅল ভালো সাসপেনশন পেয়েছি, ভালো স্পিড পেয়েছি। আর স্পিড নিয়ে বলতে গেলে এই গাড়ির কোনো তুলনা হয় না, নন এসিতে বেস্ট এটা। সবকিছু মিলিয়ে আমার দারুণ জার্নি ছিল মামুন এন্টারপ্রাইজের ইসুজু এমটি এই 1246-37-এর সাথে। তো রাত 11টা বাজতেছে। শায়েস্তাগঞ্জ থেকে আমার নতুন ট্যুরমেট, এটা মামুন এন্টারপ্রাইজের আরো একটি ইসুজু এমটি বাস, 5 বছরের পুরনো গাড়িটা, 156673 গাড়িটা রেজিস্ট্রেশন। আমি যেহেতু প্যাকেট গাড়িটা মিস করেছি, তো আমার এখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো অপেক্ষা করতে হয় পরবর্তী গাড়ি আসার জন্য। যদিও পরবর্তী গাড়িটারও আলফা 2 খালি ছিল। সবকিছু মিলিয়ে আসলে ভালোই হয়েছে, আমি একই দিনে দুটি গাড়ি এক্সপিরিয়েন্স করতে পেরেছি। যদিও বা আমি প্রথম প্যাকেট ইসুজু এমটির মতো দ্বিতীয় গাড়িটার কন্ডিশন তত একটা ভালো পাইনি, কেননা এটা 5 বছরের পূর্ণ গাড়ি, গাড়িটাতে বেশ সমস্যা রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলতে চাই তাহলে প্যাকেট ইসুজু এমটি টার্ন, এক্সেলারেশন, গতি সবকিছু মিলিয়ে এটা আসলে এই 5 বছরের পূর্ণ গাড়ির সাথে কোনোভাবেই যায় না। এই 5 বছরের পূর্ণ গাড়িটার সাউন্ড অতিরিক্ত হচ্ছিল, প্লাস এটার হচ্ছে মিটার নষ্ট, তাছাড়া এক্সেলারেশনও বেশ স্লো হয়ে যাচ্ছিল 80-র পরে। তো দেখুন, আশা করছি আপনারাও বুঝতে পারবেন আসলে এটার সাউন্ড শুনলে, আগেরটার সাউন্ড আর এটার সাউন্ড আকাশ পাতাল তফাৎ। তো দেখুন, সামনে আমরা সৌদিয়া সিল্কির দেখা পাই শায়েস্তাগঞ্জ পার হয়ে। যদিও সৌদিয়া সিল্কি কাটিং কুটিং দেখিয়ে উদাও হয়ে গিয়েছিল, আমরা এটাকে ধরতে পারিনি শেষ পর্যন্ত, তবুও এটার পিছনে ছিলাম বেশ কিছুক্ষণ। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। কি ব্যাপার, খানিকটা খটকা লাগছে যে সিল্কির পিছনে একরকম সাউন্ড পাইছেন আর এখন রিয়েল কুচের পিছনে আরেক রকম সাউন্ড পাচ্ছেন? আসলে বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে 70-এর উপর যখন গাড়ি থাকে তখনই গাড়ির সাউন্ডটা অতিরিক্ত হয়ে যায়, এর আগ পর্যন্ত অবশ্য সহনীয় থাকে। তো দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন জিনিসটা। ঘড়িতে বাজতেছে রাত 11:40। শায়েস্তাগঞ্জ থেকে 11টায় ছেড়ে এখান পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে 40 মিনিট। আমরা এখন অতিক্রম করছি জগদীশপুর। রাস্তায় বেশ জ্যাম ছিল, প্লাস হচ্ছে বিভিন্ন কাউন্টার টাচ করে এসেছি, যার কারণে লেট হয়ে গিয়েছে। তো আমি সামনের পথটুকু বেশি একটা দেখাবো না, কারণ এগুলো আপনারা আগেও দেখেছেন আমার বিভিন্ন ব্লগে। তো চান্দোরা এসে যাত্রীদের একটু ওয়াশরুম চাপে, যার কারণে আমরা একটা পাম্পে দাঁড়াই, ওখানে ওয়াশরুম শেষ করে আমরা আবারও যাত্রা শুরু করি। তারপর সেখান থেকে টান দিয়ে আমরা চলে যাই ব্রাহ্মণবাড়িয়া। বিশ্ব রোড পার হইতে হইতে রাত ততক্ষণে বেজে গিয়েছে 12:30।
আমরা সকলেই জানি যে বর্তমানে ব্রাউনবাড়িয়া বিশ্ব রোডের সিচুয়েশন খুবই খারাপ। বৃষ্টি হলে এখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম লেগে থাকে, আগের দিনের গাড়ি পরের দিন ঢুকে এসে। তো যাই হোক, আমরা এখানে হালকা পাতলা জ্যাম পাই, তারপর খুব অল্প সময়ে বের হয়ে আসি, যার কারণে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল বলতে হবে। না হলে আমরা আসলে 1 ঘন্টা 30 মিনিটে শায়েস্তাগঞ্জ থেকে ব্রাউনবাড়িয়া পার হইতে পারি না। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আশুগঞ্জের হোটেল উজানবাটিতে। আমরা এখন প্রবেশ করছি আশুগঞ্জের হোটেল উজানবাটিতে। ব্রাউনবাড়িয়া বিশ্ব রোড থেকে হোটেল উজানবাটি পর্যন্ত আসতে আমাদের টাইম লেগেছে মাত্র 16 মিনিট, অর্থাৎ 12টা 46 মিনিটে আমরা হোটেল উজানবাটিতে প্রবেশ করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন বা আমার আগের ব্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো অবশ্যই জানেন যে আমি পারতে হোটেলে তেমন একটা খাওয়া দাওয়া করি না, বিকজ এসব হাইওয়ে হোটেলগুলোতে সবসময় গলা কাটা দাম রাখে, প্লাস খাবারের মান যা তা থাকে, যার কারণে আমি কখনো খাই না। কিন্তু সেদিন যেহেতু লং জার্নিতে বের হয়েছিলাম, সো লং জার্নিতে আসলে খাওয়া ছাড়া উপায় থাকে না। আমি সেই দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম খেয়ে, এখন যদি কিছু না খাই তাহলে আসলে সারা রাত কাটানো কষ্টসাধ্য হয়ে যাবে। তো যাই হোক, হোটেল উজানবাটিতে খাওয়া দাওয়া সেরে তারপর কিছুক্ষণ বাস লাভিং করে এখন আমরা আবারও যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। যাত্রা বিরতি 20 মিনিট দেওয়ার কথা থাকলেও আসলে লং জার্নিতে এরকম 20 মিনিটে পোষায় না যাত্রীদের। তো সবকিছু মিলিয়ে প্রায় 31 মিনিটেরও বেশি সময় কেটে গিয়েছে। রাত বাজে 1টা 20 মিনিট। আমরা এখন রওনা করছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। রাত 1টা 30-এর দিকে আমরা ভৈরব গুলচত্বর পার হয়ে যাই। তারপর নরসিংদীতে এসআই এবং শ্যামলী স্পিড দেখা পাই। লংয়ের এসআই, এটাকে আমরা কোনো পাত্তাই দেইনি। সামনে যে শ্যামলী এসপি ছিল ওইটাকেও দাবড়িয়ে ওভারটেক করেছি। আসলে আমাদের উস্তাদ N2-তে খুব ভালো চালিয়েছেন, 100-তে 100 বলতে হবে। তো N2-র পরের অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পারবেন, তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রাত বাজে অলমোস্ট 3টা। আমরা ইটাখোলা পার হওয়ার পর মারাত্মক লেভেলের জ্যাম পাই, অর্থাৎ আমাদের অপোজিট সাইডে মারাত্মক জ্যাম ছিল। যদিও আমরা হাঁটি হাঁটি পা পা করে এগুচ্ছিলাম, আমরা এভাবেই আস্তে আস্তে এগুচ্ছিলাম আর অপোজিটের জ্যাম খাওয়া দেখতেছিলাম। অপোজিটের গাড়ি নড়ার কোনো সুরত নাই, একদম খাড়া দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি। তো আমরা এভাবেই বেলানগর পর্যন্ত যাই। বেলানগর থেকে আবার আমাদের যাত্রী উঠে, তখন আবার শ্যামলী এসপি আমাদের আগে চলে যায়। তো দেখতে থাকুন এই জ্যামে তারা কতক্ষণ দাঁড়িয়েছিল একমাত্র আল্লাহ পাক জানেন। হয়তো ব্রাউনবাড়িয়া পর্যন্ত গিয়েছে এই জ্যাম। তবে আমরা হাঁটি হাঁটি পা পা করে কোনো রকম পাঁচদোনা পার হয়ে যাই, আর পাঁচদোনা পার হওয়ার পর আমরা রাস্তা ক্লিয়ার পাই। তারপর আবারও আমরা টান শুরু করি উড়াধুরা।
শ্যামলীর এই বাসটাকে আমরা আবারও ওভারটেক করি, যদিও আমি সেই ক্লিপটা ভিডিওতে রাখতে পারিনি। তো হঠাৎ করে ওভারটেক করে ফেলেছিল, যার কারণে ভিডিওতে ক্লিপটা আসেনি। রাত 3টা 20 মিনিটে আমরা গাউসিয়া ফ্লাইওভার অতিক্রম করি। গাউসিয়া ফ্লাইওভার পার করে সামনে গিয়ে একটা জায়গায় আমরা তেল নেওয়ার জন্য দাঁড়াই। তো ওখানে তেল নিয়ে আমরা পুনরায় যাত্রা শুরু করতে করতে রাত 3টা 35 মিনিট বেজে যায়। রাত 3টা 50 মিনিটে আমরা কাঁচপুর হয়ে N2 থেকে N1 প্রবেশ করি। N1 প্রবেশ করার পর আমরা শ্যামলী স্পিড দেখা পাই। তো এটা চিটাগাং সেকশনের শ্যামলী এসপি, এটা ভালোই চালাচ্ছিল, আমাদের সামনে বেশ ভালোই দৌড়াচ্ছিল। তো এটার পিছনে অনেকক্ষণ দৌড়াই, তারপর এটাকে ওভারটেক করে আমরা সায়দাবাদ প্রবেশ করি। সেখানে আমাদের চেক হয়, তারপর সুপারভাইজারও পরিবর্তন করে দেয় মামুন এন্টারপ্রাইজ অথরিটি। তো আপাতত আমরা নারায়ণগঞ্জের চিটাগাং রোড হয়ে ছুটে চলছি আমাদের গন্তব্য সায়দাবাদের দিকে। সায়দাবাদ হয়ে তারপর আমরা খুলনার দিকে আবার যাত্রা শুরু করব। রাত অলমোস্ট 4টা বেজে গেছে। আমরা এখন প্রবেশ করছি সায়দাবাদে। আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে। তো সায়দাবাদে টুকটাক কাজ শেষ করে আমরা পুনরায় যাত্রা শুরু করছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। ততক্ষণে রাত বাজে 4টা 10 মিনিট। তো ইতিমধ্যে আমরা ঢাকা থেকে বের হয়ে এসেছি। এখন আমরা প্রবেশ করছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এখানে টুল প্লাজায় টুল পরিশোধ করে আমরা রওনা করব আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। একটা কথা বলতে চাই যে আমাদের ড্রাইভার সাহেবের মুড সুইং হয় একটু পরপরই। N2 উনি 100-তে 160 এসেন সেই সিঙ্গেল রাস্তায়, আর এখানে ডাবল লাইনের রাস্তায় উনি এসে 65, 60, 65 এরকম স্পিডে চালাচ্ছিলেন পুরোটা রাস্তা। আমার খুব বিরক্তি ধরে গিয়েছিল, যার কারণে আমি ঘুমিয়ে যাই। আমার ভাল লাগতেছিল না আসলে, তবুও আপনাদেরকে দেখানোর জন্য টুকটাক কিছু ভিডিও করেছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
তো এভাবেই 60-65 স্পিডে চালিয়ে আমরা ঢাকা থেকে চলে আসি পদ্মা সেতু টোল প্লাজায়। পদ্মা সেতু টোল প্লাজায় ঢাকা থেকে আসতে আমাদের টাইম লেগেছে 35 মিনিট, অর্থাৎ এখন রাত বাজতেছে 4:45। আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে। পদ্মা সেতুর উপর দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। কচ্ছপের গতিতে পদ্মা সেতু পার হতে দেখে আমি খানিকটা ঘুমিয়ে নেই। তারপর প্রায় 5:30টার দিকে আমরা ভাঙ্গা অতিক্রম করি। ইতিমধ্যে আমরা ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি। এখন পদ্মা সেতুর ওই পারের এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্য খুলনার উদ্দেশ্যে। ভোর 5:42 আমরা প্রবেশ করছি গোপালগঞ্জ উপজেলায়। গোপালগঞ্জ থেকে খুলনা পর্যন্ত এখানে রাস্তাটা বেশ সুন্দর। আমরা আবার এদিকে বৃষ্টিও পেয়েছি। তো আমাদের সিলেট রোডটাও আসলে এরকম গাছপালাময় দারুণ একটা রোড ছিল, কিন্তু রাস্তার কাজের জন্য আমাদের রোডের সবগুলো গাছ কেটে একদম সাবার করে দিয়েছে। আমাদের রোডটাও আগে এরকম সৌন্দর্যমণ্ডিত ছিল, এখন একদম সাদামাটা করে ফেলেছে। এখন সিলেট রোডে ট্যুর দিয়ে আসলে তেমন একটা ফিল পাওয়া যায় না আগের মতো, প্লাস বাস লাভিং করেও তেমন একটা মজা পাওয়া যায় না। আমরা আবার এদিকটাতে বেশ ভালো পরিমাণে বৃষ্টি পাই। তো এই বৃষ্টিতে ভেলকা ড্রাইভিং আসলে উপভোগ করার মতো ছিল না। এই ওয়েদারটা আসলে বউ নিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর মতো ওয়েদার, আর যাদের বউ নেই তাদের একা একা ঘুমানোর মতো ওয়েদার। কিন্তু আমার আসলে কিছু করার ছিল না। আমি একা একাই বাসের সিটে ঘুমাচ্ছিলাম, আবার ঘুমাতেও পারছিলাম না, কারণ বাহিরের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল। আশপাশে অনেক বেশি সুন্দর গাছপালা ছিল, যার কারণে আমি ঘুমাচ্ছিলাম, আবার ভিডিও করতেছিলাম। যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর বাকি সময় ঘুমিয়েছি। তো আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি আর কি। এদিকে এসে আবারও আমাদের ড্রাইভার সাহেবের মুড সুইং হয়। তিনি এদিকে এসে আবারও সেই এন্টুর মতো 90-100-তে ধরে টানতে থাকেন। তো আমরা চাইলে এই রাস্তাগুলোতে আসলে 120, 30, 40 অনায়াসেই চালাতে পারতাম। রাস্তা একদম ফকফকা ছিল, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব ভেলকামি করেছেন। ওনার হয়তো ঘুম আসছিল চোখে, উনি 60-65 পুরাটা রাস্তা এভাবেই চালিয়ে এসেছেন, যার কারণে খুবই বিরক্ত বোধ করেছি আমি। যাই হোক, কিছু করার ছিল না। ড্রাইভার সাহেবের যেভাবে খুশি তিনি সেভাবেই চালিয়েছেন। মাঝে অবশ্য আমরা বেশ কিছু লোকাল বাসের কাছে ওভারটেকও খেয়েছি, কিছু করার ছিল না আসলে। তো ওইগুলোর ফুটেজ আমি আসলে রাখতে পারি নাই। যাই হোক, দেখতে থাকুন, রাস্তার সৌন্দর্য উপভোগ করুন, আশা করছি ভালো লাগবে।
ঘড়িতে বাজতেছে সকাল 7:35। আমরা অলরেডি চলে এসেছি রূপসা ব্রিজে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা খুলনায় নেমে যাব। আমাদেরকে খুলনায় সকাল 7:55 নামিয়ে দিয়েছে মামুন এন্টারপ্রাইজের এই বাসটি। আমি যদি সিলেট থেকে হিসাব করি তাহলে এটা প্রায় 13 ঘন্টা 20 মিনিটের একটা বিশাল লম্বা জার্নি ছিল। আর যদি আমি শুধুমাত্র এই বাসের হিসাব করি তাহলে শায়েস্তাগঞ্জ থেকে 11টায় ছেড়ে খুলনায় সকাল 7:55, অর্থাৎ প্রায় 9 ঘন্টার মতো লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার মামুন এন্টারপ্রাইজের ইসুজু এমটি বাসে ভ্রমণের অভিজ্ঞতা। তো আমি আজকের এই ব্লগে দুটি বাসে ভ্রমণ করেছি, দুটি বাসের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, একটা প্যাকেট ইসুজু এমটি আর একটা এই পুরাতন ইসুজু এমটি। তো আমি প্যাকেট ইসুজু এমটির সাথে পুরাতন এই ইসুজু এমটির কোনো মিলই পাইনি। আসলে দুইটা মনে হচ্ছিল যে দুই রকম চেসিস। প্যাকেট ইসুজু এমটি ছিল মাখন আর এটা ছিল খুবই বাজে কন্ডিশনের একটি বাস। আমার এই ভিডিওটি যদি মামুন এন্টারপ্রাইজের অথরিটির কেউ দেখে থাকেন তাহলে আমি আশা করব যে মামুন এন্টারপ্রাইজের এই বাসটাকে অতি শীঘ্রই গ্যারেজে পাঠানোর এবং কাজ টাজ করিয়ে পুনরায় রাস্তায় নামানোর। আর সেদিন মামুনের সার্ভিস নিয়ে আসলে বলতে গেলে সুপারভাইজারের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তাছাড়া একটা পোকও ওঠাননি তারা, কেন করেছেন জানি না, কাকতালিয়া হলে হতেও পারে। তো যাই হোক, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।